বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে 20টি জিকে জিএস থেকে আমরা প্রশ্ন আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 20টি জিকে জিএস নিয়ে আজকে আলোচনার বিষয়। সঙ্গে প্রশ্নও থাকছে, উত্তরও রয়েছে, সঙ্গে ব্যাখ্যাও রয়েছে। এবং তোমরা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন প্রতিনিয়ত ইনফরমেটিভ এবং নতুন নতুন এডুকেশনাল ভিডিও পেতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। তো প্রথম প্রশ্ন কি বলেছে? রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, সেটি হলো অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন এ। তো এটা যেটা সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এছাড়াও ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। আমাদের চোখে দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবজনিত মূল বিষয়গুলি হলো রাতকানা, জেরপ্থ্যালামিয়া। তো রাতকানা কি? কম আলোতে বা রাতের বেলা চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা দেখতে না পাওয়া, যার জন্য ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এবং যার রাসায়নিক নাম হলো রেটিনল। এছাড়া ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারবি এবং ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যবহৃত হয় বা রক্ত তঞ্চন কার অভাবে হয়? ভিটামিন কে এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কারবি, ভিটামিন ডি এর অভাবে রিকেট। পরবর্তী, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো অপশন এ লোহিত সাগর, অপশন বি ডাল হ্রদ, অপশন সি ক্যাম্পিয়ান সাগর, অপশন ডি বৈকাল হ্রদ। তো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। অপশন ডি সঠিক উত্তর। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বৈকাল হ্রদ হলো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ। কি বলেছে? রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ। এই হ্রদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো গভীরতা। কি বলেছে? এই হ্রদের 1642 মিটার বা 5387 ফুট এর গভীরতা। সুপেয় জলের ভান্ডার। একটি আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এছাড়া পৃথিবীর তরল মিষ্টি জলের প্রায় 20% এই হ্রদে রয়েছে। প্রাচীনত্ব, এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ হিসেবেও পরিচিত। তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। এছাড়া ক্যাম্পিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ এবং ডাল হ্রদ হলো ভারতের কাশ্মীরে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। পরবর্তী, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতের সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? অপশন এ বি এন রাও, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি এন গোপাল স্বামী আয়াঙ্কার এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। অপশন বি সঠিক উত্তর। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে মুখ্য স্থপতি বলা হয়। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক বা মুখ্য স্থপতি বলা হয়। এর মূল কারণ হলো খরসা কমিটির চেয়ারম্যান। তিনি সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি অর্থাৎ খরসা কমিটি চেয়ারম্যান ছিলেন। সংবিধানের রূপরেখা, ভারতের একটি শক্তিশালী গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ সংবিধানের খসড়া তৈরিতে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি এবং বি এন রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। এটাও খুব খুব ইম্পর্টেন্ট। রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি এবং বি এন রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। পরবর্তী, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? অপশন এ আমাশয়, অপশন বি টাইফয়েড, অপশন সি কলেরা, অপশন ডি ডিপথেরিয়া। তো ব্যাকটেরিয়ার সংক্রমক নয় যে রোগটি সেটি হলো আমাশয়। অপশন এ সঠিক উত্তর। কি বলেছে? আমাশয় প্রধানত প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর সংক্রমণের কারণে ঘটে থাকে। তাহলে আমাশয় হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়। পরবর্তী, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা, সেটি হলো অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি পলিগ্রাফ, অপশন ডি সিসমোগ্রাফ। তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা, সেটি হলো সিসমোগ্রাফের দ্বারা। অপশন ডি সঠিক উত্তর। সিসমোগ্রাফের দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
তাহলে ব্যাখ্যা কি বলছে? সিসমোগ্রাফ হলো এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র যার সাহায্যে ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড বা পরিমাপ করা হয়। এছাড়া এছাড়া ব্যারোমিটার এই যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয়। তাহলে সিসমোগ্রাফের দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব পরিমাপ করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয়, পলিগ্রাফের সাহায্যে কোনো ব্যক্তি সত্য বলছেন নাকি মিথ্যা তা যাচাই করার জন্য ব্যবহার করা হয়। তাহলে পলিগ্রাফ ব্যবহার করা হয়। আচ্ছা, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তাহলে সিসমোগ্রাফের দ্বারা, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ, হাইগ্রোমিটার তরল আর পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব পরিমাপ করা হয়। পলিগ্রাফের সাহায্যে কোনো ব্যক্তি সত্য বলছে না মিথ্যা বলছে তা যাচাই করা হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ মিথেন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি সঠিক উত্তর। ব্যাখ্যা কি বলেছে? হাইড্রোজেন বায়ুমণ্ডলের তাপ ধরে রাখতে পারে না, তাই এই কোনো গ্রিন হাউস গ্যাস নয়। কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। তাহলে গ্রিন হাউস গ্যাস নয়, সেটি হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? অপশন এ রাশিয়াতে, অপশন বি অস্ট্রেলিয়াতে, অপশন সি আফ্রিকাতে, অপশন ডি ব্রাজিলে। তো এটা যেটা সঠিক উত্তর, ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের জাম্বিয়া এবং জিম্বাবুয়ে দেশের সীমান্তে জাম্বেজি নদীর ওপর অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে দর্শনীয় জলপ্রপাত হিসাবে পরিচিত। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশে অবস্থিত। পরবর্তী কি বলছে? যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি কার্বন ডাই অক্সাইড। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নাইট্রোজেন। অপশন বি সঠিক উত্তর। তাহলে সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যার পরিমাণ প্রায় 78.08%। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব আসতে থাকে, বিভিন্ন পরীক্ষায় এটা আসতে থাকে। এছাড়া কি বলছে? দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন গ্যাস, যা বায়ুমণ্ডলে প্রায় 20.95% পর্যন্ত অক্সিজেন উপস্থিত থাকে। তাহলে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো নাইট্রোজেন। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কি বলছে? মানবদের কোষে থাকে 44টি ক্রোমোজোম, অপশন বি 48টি ক্রোমোজোম, অপশন সি 46টি ক্রোমোজোম, অপশন ডি 23টি ক্রোমোজোম। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি 46টি ক্রোমোজোম মানব দেহের কোষে থাকে। মানুষের প্রতিটি সাধারণ কোষে মোট 46টি অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টি হলো অটোজোম এবং 2টি হলো সেক্স ক্রোমোজোম। তাহলে মানবদের কোষে টোটাল 46টি ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। পরবর্তী, ঝুম হলো একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি বা একটি চাষের পদ্ধতি। তাহলে ঝুম হলো একটি, আমরা কি জানি, ঝুম চাষ একটি চাষের পদ্ধতিকে বলা হয় ঝুম। একটি চাষের পদ্ধতিকে বলা হয় ঝুম। তাহলে অপশন ডি সঠিক উত্তর। ব্যাখ্যা কি বলেছে? ঝুম হলো সাধারণত ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে যেমন মিজোরাম, নাগাল্যান্ড প্রচলিত একটি স্থানান্তর কৃষি বা চাষের পদ্ধতি। কি না ঝুম। এই পদ্ধতি পাহাড়ের জঙ্গল কেটে ও পুড়িয়ে পরিষ্কার করে সাময়িকভাবে চাষাবাদ করা হয়। তাহলে ঝুম হলো প্রধানত একটি ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে প্রচলিত একটি স্থানান্তর কৃষি বা চাষের পদ্ধতি ঝুম। ধরিত্রী দিবস পালিত হয়, আর্থ ডে পালিত হয় অপশন এ 5ই জুন, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 16ই সেপ্টেম্বর, অপশন ডি 12ই মে। তো এটা যেটা সঠিক উত্তর, আমরা জানি ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। অপশন বি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 22শে এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা
হয়। অন্য বিকল্পগুলির মধ্যে 5 জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস এবং 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসাবে পালিত হয়। তাহলে ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালন করা হয়? 22 এপ্রিল। পরবর্তী, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো, তাহলে এর আগেও আমরা আলোচনা করেছিলাম ভিটামিন এর বা রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, কিন্তু প্রশ্নটা এবার ঘুরিয়ে দিয়েছি। আমি ইচ্ছে করে এই প্রশ্নটা তোমাদের জন্য দিয়েছি যাতে তোমরা ঘুরিয়ে প্রশ্ন এলে বা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন এলে তোমরা কি করে মনে রাখো। কি বলেছে? ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো অপশন এ রাতকানা, অপশন বি রিকেট, অপশন সি স্কারভি, অপশন ডি চুল পড়া। তাহলে ভিটামিন এ এর অভাবে হয় সেটি হলো রাতকানা রোগ। তো অপশন এ সঠিক উত্তর। এছাড়া রিকেট রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। তাহলে ব্যাখ্যায় কি বলেছে দেখে নিই। ভিটামিন এ চোখের রেটিনাল কার্যক্ষমতা বজায় রাখে, তাই এর অভাবে কম আলোতে দেখতে না পাওয়ার সমস্যা বা রাতকানা রোগ হয়। অন্য বিকল্পগুলির মধ্যে ভিটামিন ডি এর অভাবে রিকেট, ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে। হিমোগ্লোবিন কাজ। হিমোগ্লোবিনের কাজ, অপশন এ অক্সিজেন পরিবহন করা, অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা, অপশন সি রক্তাল্পতা রোধ করা, অপশন ডি শক্তির ব্যবহার করা। তো হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন সরবরাহ করা। তো অপশন এ সঠিক উত্তর। তাহলে হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার থাকা লোহা সমৃদ্ধ প্রোটিন, যা ফুসফুস থেকে শরীরের সব কোষে অক্সিজেন পরিবহন করে। রক্তে এর পরিমাণ স্বাভাবিক চেয়ে কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা যায়। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কি বলেছে? অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। অপশন এ এক্স রশ্মি বা এক্স রে, অপশন বি ডিজেল ইঞ্জিন, অপশন সি ডিনামাইট, অপশন ডি ডাইনামো। তো এটা যেটা সঠিক উত্তর, আলফ্রেড নোবেল আবিষ্কার বা উদ্ভাবন করেছিলেন অপশন সি ডিনামাইট। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডিনামাইট। আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। তাহলে কি বলেছে? সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1887 সালে ডিনামাইট আবিষ্কার করেন। তার উইল বা শেষ ইচ্ছাপত্র অনুসারে প্রতি বছর পৃথিবীর নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি নেপাল, অপশন ডি ভুটান। তো বন্ধুরা, এই প্রশ্নটা শুধুমাত্র তোমাদের জন্য থাকলো, কারণ খুবই সোজা প্রশ্ন আমি জানি, কিন্তু তোমরা কমেন্ট করে উত্তর দিও যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত। অপশন দিলেই হবে 15 দাগে এ, 15 দাগে বি, 15 দাগে সি, 15 দাগে ডি। তো যে অপশনটা সঠিক উত্তর সেটা তোমরা এখানে কমেন্ট করে জানিয়ে দিও যে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত। এই প্রশ্নটা শুধুমাত্র তোমাদের জন্য থাকলো। পরবর্তী, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো অপশন অপশন এ জলাভূমি, অপশন বি তৃণভূমি, অপশন সি বনভূমি, অপশন ডি উপত্যকা। তাহলে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি। অপশন এ সঠিক উত্তর। তাহলে কি বলেছে? ব্যাখ্যা, আন্তর্জাতিক গুরুত্ব সম্পূর্ণ ও পরিবেশের জন্য অন্তত প্রয়োজনীয় জলাভূমিকে রামসার সাইট বলা হয়। তাহলে অপশন 2 কি বলেছে? 1971 সালে ইরানের রামসর শহরে জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়েছিল, যার অনুসারে এই নামকরণ করা হয়েছিল। রামসর সাইট হলো জলাভূমি নামে পরিচিত। রামসর সাইট হলো জলাভূমি নামে পরিচিত। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তো এটা যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন সি মহারাষ্ট্রে ইলোরা গুহা অবস্থিত। ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। বিখ্যাত ইলোরা গুহা মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর অর্থাৎ জেলায় অবস্থিত একটি প্রাচীন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাষ্ট্রকূট রাজবংশের আমলে তৈরি এই গুহা সমষ্টিতে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের প্রাচীর স্থাপত্যকলা এবং বিখ্যাত এক শিলা কৈলাস মন্দিরটি অবস্থিত। তাহলে ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে।
পরবর্তী, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? অপশন এ কি বলছে? গরুমারা। অপশন বি মানস। অপশন সি সুন্দরবন। অপশন ডি চামড়ামারি। তাহলে নিম্নলিখিত কোন সংরক্ষণটি বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সেটা হচ্ছে মানস। মানস হলো জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র প্রকল্পে ভারতের আসাম রাজ্যে অবস্থিত। ভারতের আসাম রাজ্যে অবস্থিত, এটি পশ্চিমবঙ্গের নয়। এটি পশ্চিমবঙ্গে নয়। তাহলে মানস জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্প ভারতের আসাম রাজ্যে অবস্থিত, এটি পশ্চিমবঙ্গে নয়। তাহলে অন্যদিকে বিকল্পগুলির মধ্যে গরুমারা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান এবং চামড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য সবকটি পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে মানস যে সংরক্ষণ বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় সেটি হলো মানস, মানস জাতীয় উদ্যান। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন? আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন অপশন এ মধুসূদন দত্ত। অপশন বি স্বামী বিবেকানন্দ। অপশন সি নবীন চন্দ্র সেন। অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আনন্দমঠ আমরা জানি অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে প্রকাশিত বিখ্যাত রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি রচনা করেছিলেন। 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত এই উপন্যাস থেকেই ভারতের জাতীয় স্তোত্র ও বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী বা সর্বশেষ কি বলেছে? 20 নাম্বার, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? কি অপশন এ ছত্তিশগড়। অপশন বি ঝাড়খণ্ড। অপশন সি উত্তরাখণ্ড। অপশন ডি তেলেঙ্গানা। তো যেটা সঠিক উত্তর অপশন ডি তেলেঙ্গানা সর্বশেষ রাজ্য। এটা সাধারণত 29 নম্বর রাজ্য ছিল। ভারতবর্ষে গঠিত 29 নম্বর রাজ্য হলো তেলেঙ্গানা। 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ বা সর্বশেষ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে তেলেঙ্গানা গঠিত হয়। অন্য বিকল্পগুলির মধ্যে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যটি 2000 সালে নভেম্বর মাসে আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাহলে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হলো তেলেঙ্গানা, এটি 29 নম্বর রাজ্য। বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম, কিন্তু এই বীরসিংহ কোন জেলায় অবস্থিত ছিল? তো অপশন এ হুগলি জেলায়। অপশন বি নদিয়া জেলায়। অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলায়। অপশন ডি হাওড়া জেলায়। তো বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাই এই বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। বর্তমান এই স্থানটি পশ্চিম মেদিনীপুর জেলায় অন্তর্গত। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ ডক্টর বিধানচন্দ্র রায়। অপশন বি প্রফুল্লচন্দ্র সেন। অপশন সি প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন ডি জ্যোতি বসু। তো স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি 1947 সালের 15ই আগস্ট থেকে 1948 সালে 14ই জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ ফালুট। অপশন বি সান্দাকফু। অপশন সি সবরগ্রাম। অপশন ডি টাইগার হিল। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সান্দাকফু, অপশন বি। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের এবং সিংহলীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা প্রায় 3636 মিটার বা 11929 ফুট। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এর আগের ভিডিওতে আমি এই কর্কটক্রান্তি রেখা নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। তো তোমরা যারা এখনো দেখোনি প্লিজ ভিডিওটা
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। পশ্চিমবঙ্গের কোন জেলায় ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? অপশন এ হাওড়া, অপশন বি নদিয়া, অপশন সি মালদা, অপশন ডি বীরভূম। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নদিয়া জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। অপশন বি সঠিক উত্তর। কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। সে যে 5টি জেলার উপর দিয়ে গিয়েছে তাদের মধ্যে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই 5টি জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গিয়েছে। পরবর্তী, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? অর্থাৎ মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল কত সালে 30শে জানুয়ারি? অপশন এ 1947 সালে, অপশন বি 1948 সালে, 1949 সালে, 1950 সালে। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1948 সালে। 1948 সালে 30শে জানুয়ারি নতুন দিল্লির বিড়লা হাউস, বর্তমান যার নাম গান্ধী স্মৃতি নামে পরিচিত, নাথুরাম গডসে কর্তৃক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। ভারতে এই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে গান্ধীজি 1948 সালে 30শে জানুয়ারি নতুন বিড়লা হাউসে তিনি উনাকে গুলি করে হত্যা করা হয়, তাই 30শে জানুয়ারি দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তাহলে এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1948, অপশন বি সঠিক উত্তর। মহাত্মা গান্ধীকে 1948 সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, ভারতের একটি অঙ্গ রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি স্বরাষ্ট্রমন্ত্রী, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তো ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন অপশন সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন। তো কি বলছে, ভারতের সংবিধানে 155 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 155 অনুযায়ী রাজ্যের রাজ্যপালকে ভারতের রাষ্ট্রপতি সরাসরি নিযুক্ত করেন। রাজ্যপাল রাষ্ট্রপতির অন্তঃভাজন থাকা পর্যন্ত নিজের পদে বহাল থাকেন এবং সাধারণত তাকে কার্যালয়ের মেয়াদ 5 বছর হয়ে থাকে। ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানী হলো? অপশন এ মেলবোর্ন, অপশন বি সিডনি, অপশন সি ক্যানবেরা, অপশন ডি পার্থ। তো এটা যেটা সঠিক উত্তর, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। পরবর্তী, কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? অপশন এ 1990, অপশন বি 2010, অপশন সি 2014, অপশন ডি 2018। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 2010 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত প্রথম হয়েছিল ভারতে। 2010 সালে ভারতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। এই 19তম কমনওয়েলথ গেমস 2010 সালে 13 থেকে 14 অক্টোবর ভারতের রাজধানী নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতের রাজধানী নতুন দিল্লিতে এটা 2010 সালে 3 থেকে 14 অক্টোবর এটা অনুষ্ঠিত হয়েছিল। 101টি পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ভারতবর্ষ। তাহলে কমনওয়েলথ গেমস কোন বছর প্রথমবার মতো কমনওয়েলথ গেম আয়োজন হয়েছিল? 2010 সালে এটি আয়োজন হয়েছিল নতুন দিল্লিতে, যেখানে 101টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ভারত। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি প্রফুল্লচন্দ্র সেন, অপশন সি উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি 1885 সালের ডিসেম্বরে মুম্বাইয়ের অর্থাৎ বর্তমান যেটা নাম মুম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। পরবর্তী
পরবর্তী, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সি রাজা গোপালচারী, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি সি রাজা গোপালচারী ছিলেন ভারত অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। চক্রবর্তী রাজা গোপালচারী, যিনি রাজাজি নামেও পরিচিত ছিলেন, স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল তিনি ছিলেন। কে না রাজা গোপালচারী। লর্ড মাউন্টব্যাটেনের পর 1948 থেকে 1950 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এরপর ভারতীয় সংবিধান কার্যকর হলে এই পদের বিলুপ্তি ঘটে। তাহলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালচারী। পরবর্তী, আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? অপশন এ খ্রিস্টপূর্ব 323 এ, অপশন বি খ্রিস্টপূর্ব 325 এ, অপশন সি খ্রিস্টপূর্ব 326 এ, অপশন ডি খ্রিস্টপূর্ব 327। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি খ্রিস্টপূর্ব 326 এ আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল। কি বলেছে? ম্যাসিডনের সম্রাট মহাপতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 অব্দে খাইবার পাস অতিক্রম করে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এই অভিযানের সময়ই ঝিলাম নদীর তীরে রাজা পুরুষ সাথে তার ঐতিহাসিক হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়। তাহলে 326 খ্রিস্টপূর্বে তিনি আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না? তো অপশন এ অসম, অপশন বি ত্রিপুরা, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। ব্যাখ্যা কি বলেছে? ভারতবর্ষের মধ্যে অসম হলো প্রধান এবং বৃহত্তম চা উৎপাদনকারী একটি রাজ্য। তাহলে যদি প্রশ্ন আসে ভারতের কোথায় সব থেকে বেশি এবং বৃহত্তম চা উৎপাদন কেন্দ্র হচ্ছে অসম, রাজ্য হচ্ছে অসম। পশ্চিমবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি এবং ত্রিপুরাতেও বাণিজ্যিকভাবে প্রচুর চা উৎপাদন হয়। তবে মধ্যপ্রদেশ ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ু চায় চাষের উপযোগী না হওয়ায় সেখানে চা উৎপাদন হয় না। তাহলে মধ্যপ্রদেশে চা উৎপাদন হয় না। পরবর্তী, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? তো এটা অপশন এ দামোদর, অপশন বি কাবেরী, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি নর্মদা। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র। কি বলেছে? ব্রহ্মপুত্র নদীর উৎস হলো হিমালয় পর্বতমালার তিব্বত অংশে অবস্থিত চেমাং উংডুং হিমবাহ। অন্যদিকে দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে, কাবেরী নদী দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে এবং নর্মদা নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, কি বলছে? অমরকণ্টক শহরটি অপশন এ মহারাষ্ট্রে, অপশন বি মধ্যপ্রদেশে, অপশন সি রাজস্থানে, অপশন ডি উত্তরাখণ্ডে। এটা যেটা সঠিক উত্তর, অমরকণ্টক শহর মধ্যপ্রদেশে অবস্থিত। অমরকণ্টক হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অনুপপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত তীর্থ শহর। এটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতশ্রেণীর মিলনস্থলে অবস্থিত। এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ভারতের অন্যতম প্রধান নদী নর্মদা এবং সোন নদীর উৎপত্তি হয়েছে। তাহলে অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর হলো অপশন এ হায়দ্রাবাদে, অপশন বি বেঙ্গালুরুতে, অপশন সি আহমেদাবাদে, অপশন ডি তিরুবনন্তপুরম অবস্থিত। তো এটা যেটা ইসরো এর সদর দপ্তর আমরা জানি বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর প্রধান কার্যালয় বা সদর দপ্তরটি কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত। এটি 1969 সালে 15ই আগস্ট বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী, বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? অপশন এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অপশন বি পেট্রোল গাড়ি, অপশন সি সৌরশক্তির ব্যবহার, অপশন ডি অরণ্যচ্ছেদন। তো এটা যেটা সঠিক উত্তর, সৌরশক্তির ব্যবহার হলো অপশন সি সঠিক উত্তর। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণের জন্য দায়ী নয় সেটা হচ্ছে সৌরশক্তি।
সৌরশক্তি হলো একটি পরিবেশ বান্ধব এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এর ব্যবহার কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না, এটি একটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি পোড়ানো, পেট্রোল গাড়ির ধোঁয়া এবং অরণ্য ছেদন বা গাছ কাটা, এই সবকটি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বাড়ির বিশ্ব উষ্ণায়ন ঘটায়। তাহলে সৌরশক্তি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়। পরবর্তী 17 নম্বর প্রশ্ন কি বলেছে? অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি সমরেশ বসু, অপশন ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এটা যেটা সঠিক উত্তর অপশন এ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলেন অশনি সংকেত গ্রন্থের রচয়িতা। অশনি সংকেত হলো বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে অর্থাৎ 1943 সালের 50-এর মন্বন্তর অর্থাৎ বাংলার যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, কিভাবে গ্রামীণ সমাজকে গ্রাস করেছিল তা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। কোন উপন্যাসে? অশনি সংকেত উপন্যাসে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে 50-এর মন্বন্তর যে গ্রামীণ সমাজে গ্রাস করেছিল সেই এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে এই উপন্যাস ওর উপর ভিত্তি করে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় একটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? অপশন এ 1890 সালে, অপশন বি 1892 সালে, অপশন সি 1893 সালে, অপশন ডি 1894 সালে। তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে। সঠিক উত্তর অপশন সি। তাহলে 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। তার বক্তব্যের শুরুতেই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধনটি উপস্থিত সকলের মন জয় করে নিয়েছিল এবং বিশ্বমঞ্চে সনাতন ধর্মের মহিমা প্রতিষ্ঠিত করেছিল। তাহলে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে 11 সেপ্টেম্বর। পরবর্তী, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? অপশন এ জলবিদ্যুৎ, অপশন বি সৌরশক্তি, অপশন সি জ্বালানি কোষ, অপশন ডি বায়ু শক্তি। নিম্নলিখিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, সেটি হলো জ্বালানি কোষ। তাহলে অপশন সি সঠিক উত্তর। জলবিদ্যুৎ, সৌরশক্তি এবং বায়ু শক্তি হলো প্রাকৃতিক ও চিরস্থায়ী উৎস যা কখনোই শেষ হয় না, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য একটি শক্তি। অন্যদিকে জ্বালানি কোষ হলো বা ফুয়েল সেল হলো সাধারণত হাইড্রোজেন বা অন্যান্য রাসায়নিক উৎপাদনের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে। এর জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদিত হাইড্রোজেন বা মিথাইল ফুরিয়ে গেলে একটি পুনরায় শক্তি উৎপাদন করতে পারে না, তাই এটিকে সরাসরি প্রাকৃতিক পুনর্নবীকরণযোগ্য উৎস হিসেবে গণ্য করা হয় না। সর্বশেষ বা 20 নম্বর প্রশ্ন কি বলেছে? বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন অপশন এ মহেন্দ্রনাথ সিং, অপশন বি নন্দকিশোর শর্মা, অপশন সি শিবানন্দন নাতিয়াল, রাজ কাপুর। তো এটা যেটা সঠিক উত্তর অপশন সি শিবনন্দন নাতিয়াল। তো কি বলেছে? ভারতের বিখ্যাত চিত্রকর্ম বা ছবি সপ্তম শিবম সুন্দরম এর স্রষ্টা হলেন চিত্রশিল্পী শিবনন্দন নটিয়াল বা শিবনন্দন নাতিয়াল। উপনিষদের একটি অত্যন্ত পবিত্র দর্শন বা আধ্যাত্মিক মূল্যবোধের তিনি তার তুলির টানে এই ছবিটিতে ফুটিয়ে তুলেছিলেন, অর্থাৎ উপনিষদের একটি অত্যন্ত পবিত্র দর্শন বা আধ্যাত্মিক মূল্যবোধের কে তিনি তার এই তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে? অপশন এ 5টি, অপশন বি 2টি, অপশন সি 4টি, অপশন ডি 3টি। এটা যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন ডি, সেটা 3টি। কি বলেছে? পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত রয়েছে। 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী এই ব্যবস্থা গঠিত হয়। এই 3টি স্তর হলো, সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা গ্রাম স্তরে, মধ্যবিত্ত স্তর পঞ্চায়েত সমিতি, এছাড়া সর্বোচ্চ স্তর জেলা পরিষদ বা জেলা স্তর। তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর? 3টি স্তর রয়েছে।
1 গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি, 3 জেলা পরিষদ। দ্বিতীয় প্রশ্ন, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন। রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করেন? অপশন এ জনগণ, অপশন বি লোকসভা, অপশন সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ, অপশন ডি বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বিধানসভার নির্বাচিত সদস্যগণ। অর্থাৎ রাজ্যসভার অধিকাংশ সদস্য রাজ্যগুলির বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতিতে নির্বাচিত হন। রাজ্যসভার সদস্যগণ কে নির্বাচন করেন? বিধানসভা নির্বাচিত সদস্যগণ। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, রাজ্যপালকে শপথ গ্রহণ করান। অপশন এ ভারতের প্রধান বিচারপতি, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি বিধানসভার অধ্যক্ষ। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি। গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট কে সংশ্লিষ্ট রাজ্যের চিফ জাস্টিস অব দ্য হাইকোর্ট শপথ গ্রহণ করান। অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, বাজেট অধিবেশন। তো এটা যেটা সঠিক উত্তর, ভারতীয় সংসদের অধিবেশন নয়, গ্রীষ্মকালীন অধিবেশন হচ্ছে ভারতের সংসদের অধিবেশন নয়। ভারতীয় সংসদে সাধারণত বছরে 3টি প্রধান অধিবেশন অনুষ্ঠিত হয়। সেগুলি হলো বাজেট অধিবেশন ফেব্রুয়ারি থেকে মে মাস, বর্ষাকালীন অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর মাস, অপশন এবং শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর। সংবিধানের গ্রীষ্মকালীন অধিবেশন নামে কোনো নির্দিষ্ট অধিবেশন উল্লেখ করা বা প্রচলন নেই। তাহলে আমরা কি কি অধিবেশন জানলাম? শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, বাজেট অধিবেশন। পরবর্তী 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। সেবাগ্রামে, ডান্ডিতে, সবরমতীতে, ওয়ার্ধাতে। অর্থাৎ এটা যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে ডান্ডিতে। 1930 সালে 12ই মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে সল্ট মার্চ অনুষ্ঠিত হয়। তিনি ডান্ডিতে পৌঁছে লবণ আইন ভঙ্গ করেন এবং সেখান থেকেই আইন অমান্য আন্দোলন সূচনা হয়। তাহলে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন ডান্ডিতে। বারদৌলি সত্যাগ্রহ এর নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, বন্ধুভাই অর্থাৎ বন্ধুভাই জে প্যাটেল, মহাদেব দেশাই। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ এর নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই আন্দোলনের সাফল্যের জন্য তাকে সর্দার উপাধি দেওয়া হয়। কাকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কেন দেওয়া হয়েছিল? এই আন্দোলন অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সাফল্যের জন্য তাকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকর? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে। যেটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ভিটামিন সি। কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত। অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি কর্ণাটকে, অপশন ডি অসমে। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অসমে। কাজিরাঙ্গা জাতীয় পার্ক অসমে অবস্থিত। অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের অসম রাজ্যে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডার জন্য বিশ্ববিখ্যাত এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত অসমে। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? জুনকো তাবেই, বাচেন্দ্রী পাল, অরধি সাহা, এম.এস. ম্যারি কম। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বচেন্দ্রী পাল। প্রথম ভারতের
এভারেস্ট জয় করেন। 1984 সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েন। পরবর্তী, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? বেরিং প্রণালী, হরমুজ প্রণালী, পক প্রণালী, মায়াক মালাক্কা প্রণালী। এটা যেটা সঠিক উত্তর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে অবস্থিত সেটা হচ্ছে পক প্রণালী। যেখানে পক প্রণালী ভারতের তামিলনাড়ু উপকূলে, শ্রীলঙ্কা উত্তর উপকূলের মধ্যে অবস্থিত। এটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে জলরাশিকে সংযুক্ত করে। কে না পক প্রণালী ভারতের তামিলনাড়ু উপকূলে ও শ্রীলঙ্কার উত্তর উপকূলের মধ্যে অবস্থিত। এটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে জলরাশিকে সংযুক্ত করে। পরবর্তী, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পাট শিল্প, বয়ান শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, চা শিল্প। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প। কি বলেছে? যে শিল্প দ্রুত বিকাশ লাভ করে এবং ভবিষ্যতে ব্যাপক সম্ভাবনা রাখে তাকে উদীয়মান শিল্প বলা হয়। পেট্রোকেমিক্যাল শিল্প কে প্লাস্টিক, সিনথেটিক ফাইবার, সার, রাবার সহ বহু গুরুত্বপূর্ণ পণ্য তৈরি হয়, তাই এটিকে উদীয়মান শিল্প বলা হয়। এছাড়াও পাট শিল্প হচ্ছে ঐতিহ্যবাহী শিল্প, বয়ন শিল্প হচ্ছে প্রাচীন শিল্প এবং চা শিল্প হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। পরবর্তী প্রশ্ন, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয় জলের, তেলের, গ্যাসের, বায়ুমণ্ডলের। এটা যেটা সঠিক উত্তর সেটি হচ্ছে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে অপশন সি সঠিক উত্তর। কি ব্যাখ্যা কি বলেছে? ম্যানোমিটার হলো এমন একটি যন্ত্র যা সাধারণত গ্যাস বা আবদ্ধ তরলের চাপ পরিমাপ করতে সাহায্য করে। তাহলে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়। পরবর্তী, কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, অসম। তো কাজিরাঙ্গা জাতীয় পার্ক হচ্ছে অসমে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের অসম রাজ্যে অবস্থিত। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। তাহলে কাজিরাঙ্গা জাতীয় পার্ক অসমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? হেনরি ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। কি বলেছে ব্যাখ্যা? হিন্দু কলেজ বর্তমান নাম যেটা প্রেসিডেন্সি কলেজ বা ইউনিভার্সিটি। 1817 সালে, এই সালটাও খুবই গুরুত্বপূর্ণ যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক শিক্ষার প্রসারে তার অবদান অসামান্য। তাহলে হেনরি ডিরোজিও কি কলেজ? হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, প্রতিষ্ঠাতা তিনি ছিলেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক তিনি ছিলেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন। পরবর্তী 15 নাম্বার, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? 1984 সালে, 1981 সালে, 1975 সালে, 1979 সালে। এটা যেটা সঠিক উত্তর অপশন এ, 1984 সালে কলকাতার মেট্রো রেল পরিষেবা চালু হয়। কলকাতা মেট্রো রেল ভারতের প্রথম মেট্রো রেল। মেট্রো রেল অর্থাৎ কলকাতায় মেট্রোর প্রথম পরিষেবা 24শে অক্টোবর 1984 সালে এসপ্লানেড থেকে ভবানীপুর, বর্তমান নেতাজি ভবন স্টেশন মধ্যে চালু হয়। অর্থাৎ এসপ্ল্যানেড থেকে ভবানীপুর, অর্থাৎ যার বর্তমান নাম নেতাজি ভবন পর্যন্ত চালু হয়েছিল 1984 সালে। 24শে অক্টোবর কলকাতা প্রথম চালু হয়েছিল 1984 সালে। পরবর্তী প্রশ্ন, নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? অপশন এ টাইফয়েড, অপশন বি ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া আর কলেরা। তাহলে কোনটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? সেটা হচ্ছে অপশন নাম্বার বি ইনফ্লুয়েঞ্জা। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না।
ইনফ্লুয়েঞ্জা কোনো ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, এটি একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা ঘটে। বাকি তিনটি রোগ টাইফয়েড, ডিপথেরিয়া এবং কলেরা ব্যাকটেরিয়া কারণে হয়ে থাকে। লবণ সত্যাগ্রহ আন্দোলন এর মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? এর আগেই আমরা দেখেছি লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল 1930 সালে। তো অপশন এ অ্যানি বেসান্ত, বি মৃদুলা সারাভাই, অপশন সি মুথু লক্ষ্মী, ডি সরোজিনী নাইডু। তো লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু। কি বলছে ব্যাখ্যা? 1930 সালের ঐতিহ্যবাহী লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযানের সময় সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সাথে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বিশেষত 5ই মে 1930-এ গান্ধীজি ব্রিটিশ সরকারের হাতে 1930 সালে মহাত্মা গান্ধী গ্রেপ্তার হওয়ার পর তিনি আব্বাস তৈয়বজির সাথে এই আন্দোলনের হাল ধরেন। গুজরাটে ধরাছোঁয়া লবণ সত্যাগ্রহের মূল নেতৃত্ব প্রদান করেন। কত সালে? 1930 সালে 5ই মে। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে? অপশন এ কোচবিহার, অপশন বি মালদহ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নদিয়া। নদিয়ার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি অক্ষরেখা বরাবর পশ্চিমবঙ্গের মোট 5টি জেলা উপর দিয়ে গেছে। এই জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া ওপর দিয়ে। এছাড়া বাকি জেলাগুলোর উপর দিয়ে এই রেখা যায়নি। পরবর্তী, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আলিপুরদুয়ার। অর্থাৎ বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। কি বলছে? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থিত আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার নতুন জেলা হিসাবে গঠিত হওয়ার পর এই বনাঞ্চলটি আলিপুরদুয়ার জেলার অধীনে পড়ে। এটি 1983 সালে ভারতের 15তম ব্যাঘ্র প্রকল্প হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। পরবর্তী প্রশ্ন, বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয় বা কাকে অভিহিত করা হয়? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি মাইকেল মধুসূদন দত্ত, অপশন ডি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁসের জনক বলে অভিহিত করা হয়। কেন বলা হয়? কারণ তিনি 19বিংশ শতাব্দীতে বাংলার সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা বিলোপ এবং কুসংস্কার প্রতিরোধ এবং আধুনিক শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বলে রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণ বা বাংলার রেনেসাঁসের জনক বলা হয়। কি বলেছে ব্যাখ্যা? রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের বা রেনেসাঁসের জনক বলা হয় কারণ 19বিংশ শতাব্দীতে বাংলার সমাজ সংস্কারক সতীদাহ প্রথা কত সালে তিনি করেছিলেন? 1829 সালে তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন। কে রদ করেছিলেন? এটাও খুবই ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রায়। এছাড়া কুসংস্কার প্রতিরোধ, আধুনিক শিক্ষার প্রসার, এটাও খুব ইম্পর্টেন্ট কারণ আধুনিক শিক্ষার প্রসার কে ঘটিয়েছিল? কারণ রাজা রামমোহন রায় ঘটিয়েছিলেন। তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত নতুন নতুন এইরকম ভিডিও পেতে। আজকের পর্যন্ত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে।